রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা। তা মন্ত্রী, তুমি আজ এত উদ্বিগ্ন কেন? মহারাজ, মুর্শিদাবাদের নবাব এক বার্তা পাঠিয়েছেন তার দূতের হাতে। সে কি, নবাবের বার্তা আছে? আর সে খবর এখনো তুমি আমাকে দাওনি? মন্ত্রী, এখন বলো বলো বলো, কি সংবাদ? নবাব বলেছেন যে তিনি অনেক দিন ধরে দাবা খেলে ক্লান্ত হয়ে পড়েছেন, তার নতুন কোনো খেলা চাই। সে খেলা যদি কেউ তাকে এনে দেয় তাহলে তিনি তাকে পুরস্কৃত করবেন। সে কি, নতুন খেলা? ও, এও তার নিশ্চয়ই কোনো খেলা। নবাবের ইঙ্গিত আমাদের রাজ্যের দিকেই। আমরা যদি তাকে নতুন খেলা না দিই তাহলে আমাদের রাজ্যের কিছু বছরের কর এখনো বাকি আছে, যেটা তিনি এখনই তলব করবেন। বছর ফসল বেশি হয়নি, রাজস্ব বেশি আদায় করা যায়নি, কর নিতে গেলে প্রজারা যে বড্ড বিপদে পড়বে মন্ত্রী। কিন্তু মহারাজ, আর যে কোনো উপায় দেখি না। গোপাল কোথায়? গোপাল! এই যে মহারাজ। গোপাল, তুমি কোনো নতুন খেলা আবিষ্কারের দায়িত্ব নাও তো। আমি তো চিরকালই খেলাধুলা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করেছি মহারাজ। আরে, রাজ্যের এরকম সংকট, তুমি এভাবে পাশ কাটিয়ে গেলে তো চলবে না হে। আমি তোমাকে আদেশ করলাম, তুমি নতুন খেলা আবিষ্কার করো এবং নবাবের কাছে গিয়ে তা বর্ণনা করো। তবে তাই হোক, কিন্তু আমাকে একটু ভাবতে সময় দিতে হবে যে মহারাজ। আমাদের কাছে তো ওই একটি জিনিসেরই অভাব গোপাল, সময়। তুমি কিন্তু বেশি সময় নিও না, জলদি জলদি নতুন খেলা আবিষ্কার করো এবং নবাবের কাছে যাও। ও মন্ত্রী! যথা আজ্ঞা মহারাজ। তুমি দুধকে বলো দু একদিন অপেক্ষা করতে। নতুন খেলা নিয়ে গোপাল তার সঙ্গেই নবাবের কাছে যাবে, আর বলো এটা আমার আদেশ। যথা আজ্ঞা। বলে যা, তখন থেকে ঘরে বসে আছি, ঘরে চাল নেই, ডাল নেই, শাকসবজি নেই, আর উনি হেলে দুলে ভর সন্ধ্যেবেলায় বাড়ি ঢুকলেন। এই যাও যাও যাও, বাজারে যাও। হ্যাঁ, আহা গিন্নি, এই তো রাজসভা থেকে এক রাশ চিন্তা নিয়ে বাড়ি ঢুকলাম, এখনই তুমি আমাকে বাজারে পাঠাচ্ছ? বলি আগে কিছু খেতে দাও। বলি খেতে দেব কোথা থেকে? হ্যাঁ, বাড়িতে একটা চালের দানাও নেই। একটাও চালের দানা নেই? ওহো, কি যে বলো গিন্নি, ওই বাপের বাড়িতে না গিয়ে ঘরে বসে থেকে থেকে তোমার মাথাটা একদম গেছে। দেখি, হ্যাঁ এই তো যা আছে তাতে আজ রাতের বেলা হয়ে যাবে, বুঝলে? বাজার তোমাকে যেতেই হবে। হ্যাঁ, দাও না দাও না, একটু চাল ফুটিয়ে দাও। একটুখানি চাল থাকা আর একটাও চালের দানা না থাকার মানে বোঝো তুমি গিন্নি? অত শত বুঝি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি বাজারে, কিন্তু তুমি একটু ভাতের বন্দোবস্ত করো। আমি এসে একটু গরম গরম ভাত খেতে চাই, বুঝলে? কিন্তু তুমি চালের দানা, চালের দানা। বাহ গিন্নি, তুমি তো একটা বিশাল উপকার করলে আমার। আমি আবার কি উপকার করলুম তোমারে? এই একটা চালের দানা যে আমাকে একটা বিরাট চালের হাত থেকে রক্ষা করলো। ঠিক আছে গিন্নি, তুমি ভাত চাপাও আর আমি চট করে বাজারটা সেরে আসি। গিন্নি আমার বড় সমস্যার সমাধান করে দিল। এই চাল দিয়েই আমি নবাবের চালের কিস্তি মাত করব। আমি কালই যাই মহারাজের কাছে, বলে দিই যে নতুন খেলা নিয়ে আমি কালই দূতের সঙ্গে নবাবের কাছে যাব। ওই হে, 5 সের চাল দাও দেখিনি। এখনই দিচ্ছি। আচ্ছা, এই 5 সের চালে কটা চাল থাকে তুমি বলতে পারো? আরে বলো হে, বলো বলো, কি অত ভাবছো? হ্যাঁ, তুমি চাল বেচছো আর তুমি জানো না? আগে আমি কোনোদিনও গুনে দেখিনি, মানে 5টা চাল না 50টা চাল। ঠিক আছে ভাইয়া, তোমাকে আর গুনে দেখতে হবে না, তুমি আমায় ওই 5 সের চালই দাও। আগে
একটা কথা বলি বাবু, বলো বলো, আমি তো শুনতেই চাই। আচ্ছা আপনি ভাত খাওয়ার সময় কি গুনে গুনে ভাত খান? মজা করলাম। হ্যাঁ? মহারাজের জয় হোক। কি ব্যাপার গোপাল, আজ তুমি রাজসভায় সকাল সকাল উপস্থিত? রাজ্যে দুশ্চিন্তার মেঘ ঘনালে আমার যে দুশ্চিন্তায় ঘুম হয় না, সেটা তো আপনি ভালো করেই জানেন মহারাজ। আদিক্ষেতা যাত্রা। সেটা মন্ত্রী মশাইয়ের মনে হতেই পারে, কারণ যে কোনো চিন্তাই করে না তা। আহ গোপাল, আসল কথা বলো তো। আমি সারা রাত ভেবে একটি নতুন খেলা আবিষ্কার করেছি। আমি নবাবের সঙ্গে সেই খেলা খেলে আসতে চাই। বাহ বাহ, চমৎকার চমৎকার। গোপালের নতুন খেলা ভাবলো সে রাতের বেলা। ভাবা যাচ্ছে না মহারাজ, আমার এক একটা জিনিস আবিষ্কার করতে কত যুগ লেগে যায়। আর গোপাল এক রাতেই নতুন খেলা আবিষ্কার করে ফেলেছে। শুধু খেলা আবিষ্কার করেছি বললেই তো আর হবে না মহারাজ, আমরা শুনি কি সেই খেলা। ঠিক ঠিক গোপাল, তোমার নতুন খেলাটা সবাইকে শোনাও, আর আমিও শুনি। মহারাজ, আপনাকে বললেই তো সে খেলা পুরনো হয়ে যাবে। আমি চাই নবাবের কাছে গিয়ে সে খেলা বলে আসতে। যদি নবাবের সেই খেলা পছন্দ হয়, তাহলে আমি নিশ্চয়ই পুরস্কার নিয়ে ফিরে আসব এবং আপনাকে তখন সেই খেলা সম্বন্ধে অবগত করব। সে কি মহারাজ, কি বলছে গোপাল? এ তো আপনার অপমান। আহ মন্ত্রী, একটু চুপ করো তো। গোপাল এখন ঠিকই বলছে। বুঝলাম মহারাজ। ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যাও তুমি যাও। মন্ত্রী, তুমি সব ব্যবস্থা করে দাও তো। যথা আজ্ঞা মহারাজ। চলো গোপাল, তোমাকে দূতের কাছে নিয়ে যাই। দূতের সঙ্গে তুমি নবাবের কাছে চলে যাও। দূত, ইনি আমাদের গোপাল ভাঁড়। ইনি নতুন খেলা নিয়ে নবাবের কাছে যেতে চান। তুমি ওকে নিয়ে নবাবের কাছে ফিরে যাও। যথা আজ্ঞা। আর নবাবকে বলো, নতুন খেলা পছন্দ না হলে নবাব যাতে ওকে কঠোর শাস্তি দেন। হে মন্ত্রী মশাই, আপনি দেখছি আমার শাস্তির জন্য বড়ই উতলা হয়ে পড়েছেন। না মানে নবাবের হুকুম ছিল যে যদি কেউ তার সময় নষ্ট করে তাহলে তিনি শাস্তি স্বরূপ গর্দান পর্যন্ত নেবেন। মন্ত্রী মশাই, আমার গর্দান নেওয়া অত সহজ নয়। এমনিতেই আমার ওই মেদবহুল চেহারা, তাই আমার গর্দানেও প্রচুর মেদ জমে আছে। সুতরাং পুরস্কার নিয়েই আমি ফিরে আসব। আপনি অপেক্ষায় থাকুন। বেশ, তা তো সময় বলবে। নবাবের জয় হোক। নবাব, আমি গোপাল। আরে গোপাল, তোমার সুখ্যাতি তো গোটা মুর্শিদাবাদ ছড়িয়ে আছে। তা বলো, তুমি কি নতুন খেলা নিয়ে এসেছো আমার জন্যে? নবাব সাহেব, আমি যে খেলা এনেছি তার জন্য একটু ওই মুখোমুখি বসার ব্যবস্থা করতে হবে। বেশ বেশ, চলো চলো চলো, আমরা বরং মুখোমুখি বসেই খেলাটা শুরু করি। কি কাণ্ড গোপাল, তুমি কি আমাকে বোকা বানাতে চাইছো? এ তো আমাদের সেই দাবা খেলা। এটা নতুন খেলা। আমি দাবা খেলায় বিরক্ত হয়ে নতুন খেলা খুঁজছি, আর তুমি কিনা আমার সঙ্গে সেই দাবা খেলাই শুরু করছো। বেয়াদব গোপাল, তোমার আমি গর্দান নেবো। না না নবাব সাহেব, আপনি উত্তেজিত হবেন না। আগে আমার পুরো কথাটা শুনুন। আমি মোটেই আপনাকে বিরক্ত করতে চাইনি। আপনি আমার নতুন খেলার গল্পটা শুনুন। দাবা খেলা নতুন খেলা? হ্যাঁ, এই খেলা খানিকটা দাবার মতন, আবার পুরোটা নয়। তাহলে কি রকম? এই দেখুন, আমার পুটলিতে চাল রয়েছে। আপনি যখন খেলায় প্রথম চাল দেবেন, তখন আপনি আমাকে একটা চাল দেবেন। আমি যখন পরবর্তী চালটা দেব খেলাতে, তখন আমি আপনাকে দুটো চাল মানে শস্যের চাল দেব। সে আবার কি? সেটাই তো খেলা নবাব সাহেব।
আপনি যখন দ্বিতীয় চাল দেবেন তখন আপনি আমাকে 4টি চাল দেবেন, তারপর আমি যখন খেলাতে চাল দেব তখন আগের 2 গুণ 8টি চাল দেব। বুঝেছি বুঝেছি। তারপর আমি খেলাতে চাল দেওয়ার পর তোমাকে 16টি চাল দেবো, তাই তো? নির্ভুল নবাব সাহেব। তারপরের চালে আমি আপনাকে 32টি চাল দেব। তারপর আমি তোমাকে 64টি চাল দেবো। যথার্থই জাহাপনা। এইভাবে যখন কিস্তিমাত হবে তার আগে কে কত চাল পেল সেটা গুণে ঠিক করা হবে যে কে জিতলো আর কে হারলো। আর কিস্তিমাত তো রয়েছেই, এই চাল গোনাগুনির চালও কিন্তু যথেষ্ট মজার খেলায় পরিণত হতে পারে জাহাপনা। চাল গোনাগুনি এ তো বড় বিরক্তিকর পদ্ধতি। ঠিক আছে ঠিক আছে, চলো খেলা যাক। নবাব সাহেব, আমাকে এই পুঁটলি থেকে একটি চাল দিন। গোপাল, এবার তোমার চাল। নবাব সাহেব দেখছি ঘোড়া দিয়েই শুরু করলেন, তা আমি কি করি? হ্যাঁ, ওই বড়ে দিয়েই শুরু করি। এবার আমার পালা। বেশিক্ষণ লাগবে না গোপাল, খুব সহজেই তোমাকে কিস্তিতে মাত করব। বাবা, কিন্তু চারিদিকে চাল আর চাল। আমার পুটলির চাল শেষ হয়ে গেছে নবাব সাহেব। কিন্তু গোপাল, খেলা তো শেষ হলো না। এবার তো তাহলে গুদাম থেকে চালের বস্তা আনতে হয়। তাই নিয়ে আসুন নবাব সাহেব। কিস্তিমাত গোপাল। ও বাবা, এই তো চারিদিকে চাল আর চাল। আমি হার স্বীকার করলাম নবাব সাহেব। বাহ, এ তো ভারী মজার খেলা। এতে প্রচুর সময় কাটে, আর এসব গুণাগুনির খেলায় তো আমি সবসময় জিতবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই গোপালকে 1 সহস্র মোহর দেয়া হোক। জয় নবাবের জয়। এই খেলা দিয়ে আমি আশেপাশের সকল রাজাদের জব্দ করব। এই ঘোষণা করে দেয়া হোক, আমি সকল রাজাদের এই খেলাতে আহ্বান করছি। কেমন? যে আমাকে হারাতে পারবে তার আমি এই বছরের খাজনা মাফ করে দেবো। দূত, তুমি যাও, সবার আগে তুমি রাজা কৃষ্ণচন্দ্রকে খবর দাও। মহারাজের জয় হোক। বলো গোপাল, বলো কি খবর? মহারাজ, আমি নবাব সাহেবকে নতুন খেলা শিখিয়ে দিয়েছি মহারাজ। এবার শুনি তো, খেলাটা কি? নতুন খেলার কি আবিষ্কার করব? আমি ওনাকে দাবা খেলাটাই শেখালাম। বললাম প্রত্যেকটি চালের সাথে চাল গুনে দিতে হবে। এই ধরুন, আপনি যখন প্রথম চাল দিলেন তখন আপনি আমাকে দেবেন 2টি চাল, অর্থাৎ শস্যের চাল। বেশ। আমি যখন দ্বিতীয় চাল দেব তখন আমি আপনাকে দেব 4টি চাল, তারপর আপনি আমাকে দেবেন 8টি চাল, তারপর 16টি চাল। এইভাবে চাল এগুতে থাকবে আর শস্য চালের সংখ্যা বাড়তে থাকবে। বাহ, বেশ বেশ। এবার যে চাল গুনতে গিয়ে হাঁপিয়ে যাবেন সে হেরে যাবেন। এইভাবে আমি হেরে যাবার ভান করলাম, আর তাতে নবাব সাহেব বেজায় খুশি হলেন। এই না হলে গোপাল ভাঁড়। তোমার বুদ্ধির তুলনাই নেই। নিশ্চয়ই তুমি পুরস্কৃত হয়ে ফিরে এসেছো। হ্যাঁ মহারাজ, 1 সহস্র মোহর। সাবাস গোপাল, সাবাস। এই না হলে আমার রাজসভার হাস্যরসিক। মহারাজের জয় হোক।
বলো প্রহরী বলো, কি খবর? মহারাজ, ওই মুর্শিদাবাদের নবাব একজন দূত পাঠিয়েছেন। সে কি, এই তো গোপাল মুর্শিদাবাদ থেকে ফিরে এলো, আবার একজন দূত? ঠিক আছে, আসতে বলো। আবার দূত? ও গোপাল, আমি তো খুব একটা ভালো বুঝছি না হে। আগে দেখুন মহারাজ, দূত কি বলে। মহারাজের জয় হোক। বলো দূত বলো, কি খবর? মহারাজ, নবাব সাহেব নতুন খেলার জন্য আপনাকে আহ্বান জানিয়েছেন। যদি আপনি তাকে সেই খেলায় হারাতে পারেন তাহলে আপনার সারা বছরের খাজনা মাপ। মহারাজ, নবাব সাহেব নতুন খেলায় আমাকে হারিয়ে এবার আপনাকেও হারিয়ে তার মজা নিতে চাইছেন। কি কাণ্ড! আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, নতুন খেলা খেলার সময় আমি আপনার পাশেই থাকব। আর নবাব সাহেবকে নতুন একটা শর্ত দেব। আপনি দূতকে বলে দিন, নতুন শর্তে নবাব যদি খেলতে চান তাহলে আপনি রাজি। ঠিক আছে দূত, ঠিক আছে। নবাব সাহেবকে গিয়ে বলো আমি নতুন খেলায় রাজি, কিন্তু আমার একটি ছোট্ট শর্ত আছে। সে শর্তে যদি মানে নবাব সাহেব রাজি থাকেন তাহলে তার নিয়মেই খেলা হবে। খালি আমার একটা শর্ত তাকে মেনে নিতে হবে। যে আজ্ঞে মহারাজ, আমি নবাব সাহেবকে গিয়ে বলছি আপনাদের খেলা কিন্তু আগামী সপ্তাহের প্রথম দিন দ্বীপ্রহরে। নবাব সাহেব এখানে আসবেন। বেশ, তবে তাই হোক। কি সবাই খেলা দেখবার জন্য প্রস্তুত তো? হ্যাঁ নবাব সাহেব, এবার আমরা খেলা শুরু করতে পারি। খেলা তো শুরু করব, কিন্তু তার আগে তুমি একটি শর্তের কথা বলেছিলে, সেটা শুনি। হ্যাঁ নবাব সাহেব, এই খেলায় আমার শর্ত হলো কেউ খেলা চলাকালীন মলমূত্র ত্যাগ করতে যেতে পারবে না। মানে সমগ্র খেলা শেষ হলেই মলমূত্র ত্যাগ করতে যাওয়া যাবে। বাহ, এরকম শর্তের কথা আমি জীবনে কোনোদিন শুনিনি। হ্যাঁ, এরকমই শর্ত। আমারও তো মলমূত্র ত্যাগের বায়নাক্কা নেই মহারাজ কৃষ্ণচন্দ্র। আমি খেলা চলাকালীন মলমূত্র ত্যাগ করা পছন্দ করি না। আমার তোমার এই শর্ত মঞ্জুর। চলো। আপনি ভেবে বলছেন তো নবাব সাহেব? আমি ভেবেই বলছি। চলো চলো, খেলা শুরু করা যাক, চলো। শুরু হোক এবার খেলা, কেটে যাক সারা বেলা। আমি গণনা করে দেখেছি এখন খেলা আরম্ভ করবার উপযুক্ত সময়। চিন্তা তো শুধু একটাই, মূত্রবেগ চেপে রাখলে নবাব অসুস্থ হতে পারে। তখন আমাকেই ওই পাচন দিতে হবে। তাতে যদি নবাব খুশি হয়ে বকশিস। এই যে মহারাজ, এই নিয়ে আমার তরফ থেকে প্রথম চাল, আর এই নাও চাল। ঠিক আছে নবাব সাহেব, এই আমার দ্বিতীয় চাল, আর এই আমার তরফ থেকে দুটি চাল। তুমিও দেখছি গোপালের মতন গড়ে দিয়ে শুরু করলে। আমি সবসময় ঘোড়ার আড়াই চাল দিয়ে শুরু করি। আরে রাজা খেলবে রাজার মতন, তাই না? তো এই আমার চাল, আর এই হলো আমার তরফ থেকে 4টি চাল। এই হলো আমার চাল, আমার তরফ থেকে 8টি চাল। রাজা দেখছি বোরের পরেই মন্ত্রী এগিয়ে দিল। আমি তো সবার আগে তোমার মন্ত্রীকেই মারবো। আরে তোমার মন্ত্রী কই? এই যে আমি। ভয় পেলে নাকি? না 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 না, তোমাকে মারবো না, সব চুনোপুটি। হ্যাঁ, মাফ করবেন নবাব সাহেব, আপনি তো এখন চাল দিতে পারবেন না। কেন শুনি? রাজা চাল দিলে তো হিসেব মতন আমারই চাল দেওয়ার কথা গোপাল। মহারাজকে এখন তো কয়েক হাজার চাল গুনে দিতে হবে। চাল গোনা শেষ হোক, তারপরই তো খেলার নিয়ম অনুযায়ী আপনি চাল দিতে পারবেন। ও হ্যাঁ, তাই তো। বড়ই বিরক্তিকর। কি তাড়াতাড়ি চাল গোনো সবাই।
এ বড়ই সমস্যার খেলা। কই সব আমার, যাও দেখছো না চাল গুনতে সবাই হিমশিম খাচ্ছে, যাও 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 ওদের একটু সাহায্য করো। হয়ে গেছে মহারাজ, মোট চাল 40,280। বাহ, এবার আমি চাল দেবো খেলাতে, আর আমাকে কত শস্য চাল দিতে হবে? 80,560 খানি চাল। এই আমি আমার দাবার চাল দিলাম। ওহ, অল্পের জন্য বেঁচে গেলে রাজা। নাও নাও নাও, তোমরা এবার 80,560 খানি চাল গুনো। আমার একটু বেগ আসছে, আমাকে একটু উঠতে হবে। আমাদের যে শর্ত ছিল নবাব সাহেব। কিন্তু আমার যে বেগ পেয়েছে। আরে জলদি, আরে চাল গুনে ফেলো। উফ, কি সাংঘাতিক শর্ত, আর যে পারি না। আরে কি চাল গোনা হলো, এই তো ভারী মুশকিলে পড়া গেল। তাহলে তো নবাব মানে আপনাকে হার স্বীকার করে নিতে হয়। না না না, আমি হার স্বীকার করছি না, আমি তো জিতছি। কিন্তু নবাব সাহেব, শর্তানুযায়ী আপনি ওই মলমূত্র ত্যাগের জন্য উঠে গেলে মানে আপনাকে পরাজয় স্বীকার করতেই হবে, কারণ আপনি তো ময়দান ছেড়ে চলে যাচ্ছেন। আমি বুঝেছি এই শর্ত কার মাথা থেকে বেরিয়েছে। এ বুদ্ধি গোপালের ছাড়া আর কারোর হতে পারে না। ঠিক ঠিক ধরেছেন নবাব সাহেব। কৃষ্ণচন্দ্র, তুমি লোক পেয়েছো ভারী ভালো। উফ, আমার যদি এরকম একটা গোপাল থাকতো, কিন্তু আমি কোনোভাবেই হার স্বীকার করতে রাজি নই। তাহলে নবাব সাহেব, আমার খাজনা কিন্তু মকুব করতে হবে। হার স্বীকারটা না হয় নাই করলেন। ঠিক আছে ঠিক আছে, তুমিই জিতেছো। আমি সমস্ত খাজনা মুকুব করলাম। আমি এবার উঠি, আর যে পাচ্ছি না রে বাবা। সত্যি গোপাল, তোমার চুরি নেই। আজ তোমার বুদ্ধির জন্যই আমাদের রাজ্যের সমস্ত খাজনা মকুব হয়েছে। আমি তোমাকে সহস্র মোহর দিলাম। ধন্যবাদ মহারাজ, আপনার জয় হোক। আপনি আর নবাব যে পুরস্কার আমাকে দিলেন, তাতে সারা বছর আমার গিন্নি মন মন চাল খেয়েও শেষ করতে পারবে না। সবই তোমার চাল গোপাল।